হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি। আমি তোমাদের প্রিয় তুষার স্যার। আজকের এই সপ্তাহে তোমাদের জিকে এর যে লাস্ট ক্লাসটা আছে সেটা নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আমরা এর আগের দিন যে ক্লাসটি নিয়ে আলোচনা করেছি সেটা হলো আমাদের যে সুফিবাদ এবং ভক্তিবাদের যে ইম্পর্টেন্ট চ্যাপ্টারটা রয়েছিল তার পুরো চ্যাপ্টারটা এর আগের দিন আমরা আলোচনা করে দিয়েছি। চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা ভিডিওর ক্ষেত্রে তোমাদের প্রত্যেকটা ভিডিও কিন্তু ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে এবং অবশ্যই আমার প্যাটার্নটা যারা নতুন স্টুডেন্ট যারা জয়েন করছো প্রত্যেকেই জানো, প্রত্যেকে তো জানো না, যারা পুরনো তারা প্রত্যেকেই জানো। আমি ফার্স্ট তোমাদের কি করব, চ্যাপ্টার কমপ্লিট করাবো, দেন গিয়ে কিন্তু তোমাদের মক টেস্ট গুলো কমপ্লিট করাবো। এইভাবে তোমাদের জিকেটা ইতিহাস হোক, ভূগোল হোক, সায়েন্স হোক, সব ধীরে ধীরে আমি কিন্তু কমপ্লিট করাবো। ধৈর্য ধরে 3 মাসের জন্য সময় নিয়ে ওয়েট করবে, এর মধ্যে কিন্তু সম্পূর্ণটা তোমাদের কমপ্লিট করে দেওয়া হবে। ম্যাথের ক্লাস কিন্তু অনেকেই তোমরা ফলো করছো না, না করো কোনো অসুবিধা নেই, পরে গিয়ে এটা বুঝতেই পারবে। কারণ এখন যদি তোমরা না করো, এখন যদি তোমরা রিভাইজটা না করে নাও, তাহলে পরে গিয়ে কিন্তু অনেক রকম প্রবলেমের সম্মুখীন হবে, এটা নিয়ে কোনো ভুল নেই। তো এই ক্লাসেস গুলো কাইন্ডলি স্টুডেন্টস শুরু থেকে শেষ অবধি করো। সম্পূর্ণ লিঙ্ক তোমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। শুধুমাত্র তাই না, আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে পিডিএফ গুলো দেওয়া হয়, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়াই আছে। পেজ বলো, হোয়াটসঅ্যাপ গ্রুপ বলো, সবই আছে। তো সমস্ত ফ্যাসিলিটিস যেগুলো তোমাদের ফ্রি অফ কস্ট আছে অবশ্যই ওঠাও। এবারেও যারা মানে ম্যাক্সিমাম নাম্বার অফ স্টুডেন্টস এখন আমাদের অফলাইন কোচিং এর প্রতি ইন্টারেস্ট দেখাচ্ছ, যারা প্রত্যেকে কন্ট্যাক্ট করো। সমস্ত ডিটেলস তো আমি দিয়ে দিয়েছি, পিডিএফ এর মধ্যে সম্পূর্ণ ডিটেলস তোমাদের দেওয়াই আছে, কন্ট্যাক্ট নাম্বারও সেখানে দেওয়া আছে। আমি তো প্রতিদিন ইউটিউবেও বলে দিচ্ছি। এবারেও যে তোমাদের প্রত্যেক দিন আমি আজকে অবাকই হয়ে গেছি, অ্যাপ্রক্সিমেট প্রায় 50 to 60 তো কলস হবেই। আমার কাছে যা ইনফরমেশন আসলো 50 to 60 কলস হবে যে স্যার আমাদের যে মানে আপকামিং যে বুক, সে বুকটা আমাদের কবে পাবলিশ হবে। ঠিক আছে, তো বুকটা আমরা কবে পাবো? তো ডিয়ার স্টুডেন্টস একটু ওয়েট করে থাকো, বুকটা পেয়ে যাবে তোমাদের। আমাদের বুকের এডিটিং এর কাজ চলছে, এখন আমার কমপ্লিট হয়ে গেছে। সামনের সপ্তাহের মধ্যে আমি চেষ্টা করছি বুকটা তোমাদের হাতে যেতে অন্তত তোমরা পেয়ে যাও। ঠিক আছে, কারণ আমারই এখন একটু খারাপ লাগছে, কারণ অনেকেই ডিমান্ড করছো, বুকটা পেয়ে যাবে। হ্যাঁ, তো যাই হোক, আমি তোমাদের সামনের সপ্তাহের মধ্যেই আমি চেষ্টা করছি অ্যামাজনে উঠিয়ে দেওয়ার বইটা, এডিটিং এর কাজটা কমপ্লিট করে। তো আজকে আমি যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব সেটা হলো আমাদের ভক্তিবাদ এবং সুফিবাদ নিয়ে। এবং আজকে এবাদও আমি যে বিষয়টা নিয়ে এখানে আলোচনা করব সেটা হলো আমাদের লাস্ট ভিডিও, যেহেতু এখানে একটু ডিটেলসে আলোচনা করে দিই। স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার, যেটা আমার নিজস্ব প্রায় 8 বছর ধরে আমি কোচিং করাচ্ছি, সেটা আমার হেড ব্রাঞ্চ রয়েছে বালুঘাট, যেখানে আমি নিজে ক্লাস করাই। এবারেও গঙ্গারামপুর, তপন, বুনিয়াদপুর, কালিয়াগঞ্জ, মান্দায় আমাদের ব্যাচ চলছে, যেখানে শুধুমাত্র ডব্লিউপি বা কেপি বলেই নয়, তোমাদের এসএসসি জিডি বলো, তোমার এএনএম জিএনএম বলো, ডব্লিউপি কেপি তো আছেই, এবার ফুড এসআই পিএসসি ক্লাস এবং মোর ওভার কম্বাইন্ড কারা, যারা নতুন ক্যান্ডিডেট, কোনো আইডিয়া নেই, ঠিক আছে, সেই সকল ক্যান্ডিডেটদের জন্য শুরু থেকে একদম প্রিপারেশন আমরা করাই। 8 বছর ধরে দীর্ঘ স্বপ্ন পূরণের কিন্তু একমাত্র সাথী। অবশ্যই কন্ট্যাক্ট করবে এই নাম্বারটাতে, এই নাম্বারে কন্ট্যাক্টের মধ্যে তোমরা অবশ্যই অ্যাডমিশন গুলো নিতে পারবে। হোয়াটসঅ্যাপ করবে, সেখান থেকে তোমাদের এই যে পিডিএফটা রয়েছে, পিডিএফটা তোমরা পেয়ে যাবে। এই পিডিএফ এর সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে, কি কি ফ্যাসিলিটি, মানে ফ্যাসিলিটিস আমরা যা দেবো তোমরা মানে ততটা নিতে যদি পারো, আমি অতটুকুও বলবো না, আমি এটুকু বলবো আমরা যে ফ্যাসিলিটিস দেবো তার যদি তুমি ঠিকঠাক ভাবে 70% ফ্যাসিলিটিস যদি নিজে নিতে পারো, চাকরি 100% তোমাদের গ্যারান্টি দিচ্ছি আমি। কেননা আমি শুধু বই, স্টাডি মেটেরিয়ালস, মক টেস্ট, নোটস, পিডিএফ, ভিডিও ক্লাস এগুলো তো নয়, মানে আমার ক্লাসেরও ভিডিও গুলো আমি দিয়ে দিই, সেগুলো রেকর্ডেড আকারে তোমাদের থাকে। এসি ক্লাসরুম, ফ্রি ইন্টারনেট কানেকশন, মাঠের ট্রেনার, দিনের ক্লাস, রাতের ক্লাস, অ্যাপের ক্লাস, ইউটিউব চ্যানেল ক্লাস, সব ধরনের ফ্যাসিলিটিস তোমরা কিন্তু পেয়ে যাবে। টেলিগ্রামের জন্য আলাদা টিচার রয়েছে যারা টেলিগ্রামের ডেইলি মক টেস্ট দিয়ে থাকেন। আমাদের কোচিং এর ক্ষেত্রে মেয়েদের যে ফিস পড়ে সেটা 3100 টাকা করে মাসে, থাকা খাওয়া ধরে, ছেলেদের পরে 2600 করে। অনলাইনের ক্ষেত্রে মাত্র 999 টাকা পড়ে এবং 1 বছরের জন্য 1500 পড়ে। সেখানেও রেকর্ডেড ক্লাস, লাইভ ক্লাস, 4.5 ঘন্টার প্রত্যেক দিনের ক্লাস তোমরা পেয়ে যাবে। এখানে আমাদের যে ইউপিআই আইডি রয়েছে, এখানে পেমেন্ট করে যে হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে স্ক্রিনশট পাঠানোর মধ্যে দিয়ে তোমরা সমস্ত অনলাইন ফ্যাসিলিটিস গুলো ইজিলি অ্যাকোয়ার করতে পারবে। তো আমি এবার এগিয়ে যাব আমাদের পরবর্তী পার্টটা নিয়ে, যেখানে আমি আলোচনা করব সুফিবাদ এবং ভক্তিবাদের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, শুধুমাত্র সেই প্রশ্ন উত্তরের উপরে। কারণ আমি কালকে চ্যাপ্টার করে দিয়েছি কমপ্লিট, তো চ্যাপ্টার যেহেতু করে দিয়েছি কমপ্লিট, এবার আমি এগোবো সেই প্রশ্নগুলো নিয়ে যেগুলো তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। ওকে, তো আমাদের যে প্রথম প্রশ্নটা রয়েছে, প্রথম প্রশ্নটা আমাদের কি রয়েছে এবার এক নজরে তোমরা এক করে দেখে নাও। আমাদের যে প্রথম প্রশ্নটা রয়েছে, প্রথম প্রশ্ন রয়েছে যে ভারতে তোমাদের হলো ভারতে সুফিবাদ কবে প্রবর্তিত হয়, মানে
আমি যদি বলি সুফিবাদ কবে থেকে শুরু হয়েছিল ভারতবর্ষে, তাহলে সেটার উত্তর কালকে কিন্তু অলরেডি স্টুডেন্টস ডিসকাস করে দিয়েছিলাম। হ্যাঁ, যদি না দেখে তো ভিডিওটা কাইন্ডলি দেখে নেবে। একাদশ দশকে, দ্বাদশ দশকে, চতুর্দশ না ত্রয়োদশ শতকে খাজা মঈনুদ্দিন চিশতি সম্প্রদায়ের হাত ধরে যে সুফিবাদের আমাদের শুরু হয়, যে সুফি কথার অর্থ নিয়ে আমি কালকে কিন্তু ডিটেল আলোচনা করে দিয়েছিলাম। তোমাদের আবারও মনে করে দিই, সুফি কথার অর্থ কি? উল। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, সুফি কথা, এবং কথাটা কোথা থেকে এসছে? আরবিক ওয়ার্ড সাফা কথাটা থেকে এসছে। তো এই যে সুফিবাদ, এই সুফিবাদের শুরুটা হয়েছিল মঈনুদ্দিন চিশতির হাত ধরে, এবং সেটা কত সালে শুরু হয়েছিল? সেটা শুরু মানে প্রবর্তিত হয় ত্রয়োদশ শতকে। ত্রয়োদশ শতকে সেটা আমাদের প্রবর্তিত হয়। 799 থেকে 1200 পর্যন্ত প্রায় এটার বিভিন্ন রকম যে শুরু, মানে ধরো দেখো একটা জিনিস শুরু হওয়ার আগে, যদি আজকে ডেটে আমি 1857 বলি, মানে মহাবিদ্রোহ, তো মহাবিদ্রোহ কি একদিনে হয়েছে? তার আগে বহু উপজাতিক বিদ্রোহ হয়েছে। বহু উপজাতিক বিদ্রোহ হওয়ার পরে কিন্তু আমাদের মহাবিদ্রোহটা ফাইনাল পর্যায়ে হলো। তো ঠিক সেইভাবেই 799 থেকে শুরু করে 1200 পর্যন্ত বিভিন্ন রকমের গল্প, বিভিন্ন ধরনের সাধু সন্ত্রা, বিভিন্ন ধরনের বক্তৃতার মধ্যে দিয়ে এই ধর্মমত গুলো চালিয়ে যাওয়ার পর ফাইনালি ত্রয়োদশ শতকে এটা প্রবর্তিত হয়। প্রবর্তিত হওয়ার মানে ফাইনালি সেটা আমাদের শুরু হয়। ক্লিয়ার? ওকে, পরবর্তী প্রশ্নে আমি এগিয়ে যাবো। তো রাইট অ্যান্সার কি হবে আমাদের এখানে? অপশন ডি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আমি কালকে যখন আলোচনা করেছিলাম, কালকে আমি তোমাদের বলে দিয়েছিলাম যে বেদান্ত সংগ্রহ, আমাদের বেদান্ত সংগ্রহ গ্রন্থের রচয়িতাকে। তো আমাদের অপশন কি কি রয়েছে? রামানুজ, মাধবাচার্য, সুরদাস না বল্লভাচার্য। তো কালকে আমি যখন আলোচনা করেছিলাম, কালকে কিন্তু চারজন সম্পর্কে কিন্তু সম্পূর্ণ আলোচনা করে দিয়েছিলাম, তাই না? তো সবার আগে আমি এটার উত্তরটা বলবো যে বেদান্ত সংগ্রহের রচয়িতাকে। তো বেদান্ত সংগ্রহের যদি রচয়িতা বলা হয়, তো বেদান্ত সংগ্রহের রচয়িতা হলো অপশন বি, মাধবাচার্য। এবার আমি তোমাদের সাথে আলোচনা করব সামান্য কিছু, মানে ডিসকাস করা যায় এই ধরনের পয়েন্ট, যে আমাদের যে এখানে অপশনগুলো রয়েছে। প্রথম অপশন কি রয়েছে? রামানুজ। রামানুজ কে ছিল? রামানুজ কিন্তু একজন বিখ্যাত ম্যাথামেটিশিয়ান ছিলেন, তাই না? বিখ্যাত গণিতজ্ঞ, বাংলা যদি বলি সেটাকে কি বলবো? গণিতজ্ঞ। ঠিক আছে, বিখ্যাত কি ছিলেন? একজন গণিতজ্ঞ। এবারেও তার পাশাপাশি তিনি ছিলেন দার্শনিক। ঠিক আছে, রামানুজ, আমাদের রামানুজন অ্যাওয়ার্ডও দেওয়া হয়ে থাকে, সেটাও রামানুজের নাম অনুসারেই হয়। এবারেও তিনি কিন্তু শ্রী রামানুচার্য, উপাধ্যায়, লক্ষণমুনি, বিভিন্ন নামে কিন্তু তিনি পরিচিত ছিলেন। তো রামানুজের পরিচিতি মেনলি আমাদের কি হিসেবে? গণিতজ্ঞ হিসেবে। সুরদাস সম্পর্কে আমি কালকে আলোচনা করে দিয়েছিলাম, তিনি কি ছিলেন? অন্ধকবি। অন্ধকবি, অন্ধকবি কে ছিলেন? আমাদের সুরদাস। সুরদাস সম্পর্কে কালকে আলোচনা করতে গিয়ে তার দু একটা বই সম্পর্কে আমরা আলোচনা করে দিয়েছিলাম। তিনি মোট যদি গ্রন্থ লিখে থাকেন, তাহলে তিনি মোট গ্রন্থ লিখেছেন 35টা। এর মধ্যে সুর সাগর এই যে গ্রন্থটা, এটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে। ওকে, বল্লভাচার্য যদি সম্পর্কে আমরা আলোচনা করি, তাহলে বল্লভাচার্য সম্পর্কে আলোচনার ক্ষেত্রে আমরা পরবর্তী যে পাঠগুলো রয়েছে সেখানে আলোচনা করব। খুব বেশি যে গুরুত্বপূর্ণ তা না, তিনি একজন সুবিশাল ছিলেন, বা তারও কিছু কিছু দার্শনিক মতবাদ আছে, সেটা আমরা পরেই আলোচনা করছি। ঠিক আছে, তো আমাদের এখানকার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সুরদাসটাই। এবারেও আমাদের বেদান্ত সংগ্রহ গ্রন্থের রচয়িতাকে মাধবাচার্য, এটাও কিন্তু এখানকার খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী যে প্রশ্নটা রয়েছে সেটা হলো গুরু নানক। আচ্ছা, গুরু নানকের জন্মস্থান কত? আচ্ছা, গুরু নানক যদি আমি বলি, তোমরা প্রত্যেকেই আশা করি জানো যে গুরু নানক কে ছিল। গুরু নানক আমাদের ছিল কিন্তু শিখ ধর্মের প্রবক্তা। শিখ ধর্মের প্রবক্তা, শিখ ধর্মের প্রবক্তা কে ছিলেন? আমাদের গুরু নানক। তার যে জন্মস্থান সেটা কোথায়? স্ত্রী তালবন্দি, অমৃতসর, গোবিন্দপুর না আনন্দপুর। তো আমাদের যে 3 নম্বর প্রশ্ন, এই 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর সেটা হলো অপশন এ, শ্রীতালবন্দি। অর্থাৎ অপশন এ, শ্রীতালবন্দি হচ্ছে না রাইট অ্যান্সার। গুরু নানক শ্রীতালবন্দিতে তিনি কিন্তু জন্মগ্রহণ করেছিলেন। শ্রীতালবন্দি এটা স্ত্রী হবে, শ্রীতালবন্দি এটা অ্যাকচুয়ালি, শ্রীতালবন্দি তিনি জন্ম নিয়েছিলেন। তো অপশন এ হবে এটার আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, পরবর্তী ইয়েতে এগিয়ে যাবো। আমরা শিখ ধর্ম সম্পর্কে আলোচনায় আসবো কিন্তু স্টুডেন্টস। হ্যাঁ, আমি এখন আলোচনা করলাম না, কারণ পরবর্তী প্রশ্নে আলোচনার জায়গা রয়েছে, সেখানে সমস্ত ডিটেল আমাদের রয়েছে, সেখান থেকে আমরা আলোচনা কিন্তু শুরু করব। শিবাজির আধ্যাত্মিক কবি, শিবাজির আধ্যাত্মিক গুরু কে ছিলেন? নামদেব, তুকারাম, রামদাস না একনাথ? তো শিবাজির যদি আমি
অপশনগুলো ঠিক আছে স্টুডেন্টস, আমরা চেক করে নিই। হ্যাঁ ঠিক আছে। শিবাজির যদি আধ্যাত্মিক তোমার হলো গুরু যদি বলা হয়, তাহলে এর সঠিক উত্তর আমাদের কি হবে? এর সঠিক উত্তর হবে হচ্ছে রামদাস। রামদাসের কাছে তিনি তার যে ফিলোসফিক্যাল জ্ঞানগুলো, মানে কখন কি, দেখো আধ্যাত্মিক জ্ঞান মানে কি বলতো, মূলত আমাদের জীবনে বড় হওয়ার জন্য যে সকল জ্ঞানগুলো প্রয়োজন তাকে আধ্যাত্মিক জ্ঞান বলা হয়। সেই আধ্যাত্মিক জ্ঞানগুলো কার কাছে নিয়েছিল? সেটা নিয়েছিল রামদাসের কাছ থেকে। ঠিক আছে। নামদেব, তুকারাম বা একনাথ আমাদের পরীক্ষার জন্য কোনোভাবেই গুরুত্বপূর্ণ না। যেটা গুরুত্বপূর্ণ এখানে রামদাস, শিবাজি যিনি আধ্যাত্মিক গুরু ছিলেন। এবং শিবাজি সম্পর্কে তোমরা প্রত্যেকেই জানো, 1757 সালে আমাদের যে পলাশির যুদ্ধ হয়েছিল 23শে জুন, সেই মানে ইয়ের সাথে তিনি ওতপ্রোতভাবে জড়িত। তিনি ব্রিটিশদের সঙ্গে তিনি যুদ্ধ করেছিলেন। হ্যাঁ, তো এই আচ্ছা, যখন আমরা পলাশির যুদ্ধের চ্যাপ্টার খুব শীঘ্রই স্টুডেন্টস আসতে চলেছে, যেখানে আমরা শিবাজি সম্পর্কে একদম সম্পূর্ণ বিষয়টা পোস্টমর্টম করবো এবং শিবাজি সম্পর্কে যাবতীয় যা যা গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে সবকিছুই তুলে ধরবো। তার পুত্রের নাম শম্ভুজি, যেটা খুবই গুরুত্বপূর্ণ। এই ধরনের বিভিন্ন প্রশ্ন রয়েছে শিবাজি সম্পর্কে, যা আমাদের অবশ্যই আলোচনার জন্য প্রয়োজনীয়। ওকে, পরবর্তী প্রশ্নে এগিয়ে যাবো। পরবর্তী প্রশ্নটা কি রয়েছে? কার ব্রাহ্মণ শিষ্যরা হুসেনি ব্রাহ্মণ নামে পরিচিত? যদি কালকের আমার ক্লাসটা স্টুডেন্টস তোমরা করে থাকো, তাহলে তোমরা প্রত্যেকেই এই প্রশ্নের উত্তরটা তোমরা দিতে পারবে, যে কার ব্রাহ্মণ শিষ্যরা হুসেনি ব্রাহ্মণ নামে পরিচিত। অপশন এ কি রয়েছে আমাদের? মঈনুদ্দিন চিশতি, পরবর্তী নিজামুদ্দিন আউলিয়া, তারপরে রয়েছে সেলিম চিশতি এবং নাসিরউদ্দিন চিরাগ। আচ্ছা, আমরা কালকে কিন্তু চিশতি সম্প্রদায় দিয়েই শুরু করেছিলাম সমস্ত প্রশ্নটা। তো আমি একদম ডাইরেক্ট যদি উত্তর বলি যে হুসেনি ব্রাহ্মণ নামে কারা পরিচিত ছিল, তারা ছিল হচ্ছে মঈনুদ্দিন চিশতি। চিশতি সম্প্রদায়ের সূচনা যার হাত ধরে হয়েছিল, ঠিক আছে, মঈনুদ্দিন চিশতি, তার যে ব্রাহ্মণ শিষ্যরা ছিল তারা হুসেনি ব্রাহ্মণ নামে পরিচিত ছিল। কালকে আমি আলোচনা করতে গিয়ে তোমাদের কিন্তু এই প্রশ্নের সম্পূর্ণ যে টপিকগুলো এখানকার রয়েছে, সম্পূর্ণ টপিকগুলো কিন্তু আলোচনা আমি করে দিয়েছিলাম। ওকে, এই মঈনুদ্দিন চিশতি কিন্তু ভারতবর্ষে, মানে চিশতি সম্প্রদায় তার প্রতিষ্ঠাতা তো বটেই, এবারেও তিনি কিন্তু বিভিন্ন ধরনের মানে শুধুমাত্র দেখো, এখানে যেমন কথাটা উঠলো না, ব্রাহ্মণ শিষ্যরা ছিল, তার মানে কি জিনিসটা বুঝবে, এর কিন্তু ফ্যান ফলোয়িং বা ইনার যে অনুগামী, তারা কিন্তু শুধুমাত্র হিন্দু ধর্মেরই ছিল না, তার মানে মুসলমান ধর্মেরই ছিল না, কারণ নিজে একজন তিনি মুসলিম ছিলেন, তার কিন্তু বিভিন্ন ব্রাহ্মণ ইয়েও ছিল। তিনি মেনলি পারস্যের অধিবাসী ছিলেন। আমরা আগের দিন আলোচনা করেছি, তিনি মেনলি কোথাকার অধিবাসী ছিলেন? পারস্যের অধিবাসী ছিলেন। তিনি প্যারিস থেকে কিন্তু এসেছিলেন। ঠিক আছে, পৃথ্বীরাজ চৌহান যখন মারা যায় তারপরে কিন্তু তিনি ভারতবর্ষে এসেছিলেন। আচ্ছা, এবার আসলো আমাদের নিজামুদ্দিন আউলিয়া। নিজামুদ্দিন আউলিয়ার যদি বলা হয় তিনি কোথা থেকে এসেছিলেন, তিনি মেনলি এসেছিলেন আফগানিস্তান থেকে। নিজামুদ্দিন আউলিয়া মেনলি আমাদের এসেছিলেন কোথা থেকে? তিনি এসেছিলেন আফগানিস্তান থেকে। এবং তিনি মেহবুব ই ইলাহি, কালকে আমি আলোচনা করে দিয়েছিলাম তোমাদের, তিনি কি নামে পরিচিত ছিলেন? মেহবুব ই ইলাহি, ইলাহি, মেহবুব ই ইলাহি নামে কিন্তু তিনি পরিচিত ছিলেন। ক্লিয়ার? আমরা এবারেও কিন্তু নাসিরউদ্দিন, তোমাদের নাসিরউদ্দিন চিশতি, মঈনুদ্দিন চিশতিটা দরকার ছিল। আচ্ছা, আমাদের নিজামুদ্দিন আউলিয়া সম্পর্কে আর লাগবে হচ্ছে তিনি হ্যাঁ, আরেকটা জিনিস মনে পড়লো আমার, নিজামুদ্দিন আউলিয়ার একজন ফেমাস শিষ্য ছিল, তার নাম কি ছিল? আমির খসরু। এই আমির খসরু বর্তমানে ভারতবর্ষের ঘরানা থেকে শুরু করে গান এবং তার বিখ্যাত যে সকল, যেমন হচ্ছে তুগলকা, যে আমাদের গ্রন্থ লিখেছিল, সেই সমস্ত গ্রন্থ বা গানের জন্য কিন্তু ব্যাপকভাবে ফেমাস। আমরা কালকে আলোচনা করেছি আমির খসরু কোন বংশে সভাকবি ছিল, তিনি ছিলেন খিলজি বংশের। জালাউদ্দিন খিলজি এবং আলাউদ্দিন খিলজির সময় কিন্তু আমির খসরুর আমরা উল্লেখ পেয়ে থাকি। ওকে, সেলিম চিশতি সম্পর্কে আমাদের খুব একটা বেশি জানার প্রয়োজন নেই, সেলিম চিশতি সম্পর্কে আমাদের খুব একটা ইনফরমেশন আমাদের লাগছে না। নেক্সট আসছে আমাদের নাসিরউদ্দিন চিরাগ। নাসিরউদ্দিন চিরাগ সম্পর্কে যদি আমি আলোচনা করি, তাহলে আমি নাসিরউদ্দিন চিরাগের সময়, নাসিরউদ্দিন চিরাগ বাদে একটা জিনিস আমার বাদ গেল, সেলিম চিশতির একটা ইনফরমেশন আমার কেবল মনে পড়লো। হ্যাঁ, সেলিম চিশতির একজন বিখ্যাত অনুগামী ছিলেন, সেটা হলো সম্রাট আকবর। কালকে আমি আলোচনা করেছিলাম সম্রাট আকবর।
মুঘল সাম্রাজ্যের শ্রেষ্ঠ যে রাজা ছিল সম্রাট আকবর, তিনি হচ্ছে সেলিম চিশতির কিন্তু অনুগামী ছিলেন। ঠিক আছে, আর নাসিরউদ্দিন চিরাগ তো একটাই খালি ইম্পর্টেন্ট যেটা আসে যে আমাদের চিরাগ ই দিল্লি বলে কাকে অভিহিত করা হতো? তো নাসিরউদ্দিন চিরাগকে আমরা চিরাগ ই দিল্লি বলে তিনি কিন্তু ফেমাস ছিলেন। চিরাগ ই দিল্লি বলে কে ফেমাস ছিল? আমাদের নাসিরউদ্দিন চিরাগ। এটাও কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তো আমরা মঈনুদ্দিন চিশতি, নাজিমউদ্দিন আউলিয়া, সেলিম চিশতি এবং নাসিরউদ্দিন চিরাগ এই চারটা সম্পর্কে যেগুলো যেগুলো আমার মনে পড়ছে ইম্পর্টেন্ট সেগুলো সবটাই আমি বলে দিলাম। এগুলো প্রত্যেকটা খাতা কলম নিয়ে বসে আরামসে এগুলো নোট ডাউন করে নাও, যেগুলো কিন্তু আগামী পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে। এবং এখানে যা যা আলোচনা করলাম এরপরে কোনো কোশ্চেনে কিন্তু আর আলোচনা করবো না, একবার করেই আলোচনা সম্পূর্ণটা আমরা করে দেবো। ঠিক আছে, এবার বলেছে বৈশিষ্ট্যবাদের প্রবক্তাকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, বৈশিষ্ট্যবাদের প্রবক্তা, এটা আমাদের 6 নম্বর প্রশ্ন। তাহলে বৈশিষ্ট্যবাদের যদি প্রবক্তা বলা হয় অপশন আমাদের কি কি রয়েছে? অপশন রয়েছে আমাদের শ্রী চৈতন্যদেব, ঠিক আছে, রামানুজ, বল্লভাচার্য না মাধবাচার্য। আমরা অলরেডি বল্লভাচার্য এবং মাধবাচার্য সম্পর্কে বলে দিয়েছিলাম। এবং বৈশিষ্ট্যবাদের যদি প্রবক্তা বলা হয় তার রাইট অ্যান্সার হবে রামানুজ। অপশন বি হবে আমরা রাইট অ্যান্সার। শ্রী চৈতন্য দেব আমাদের হরি নামের মধ্যে দিয়ে আমাদের বাংলা খ্যাত, তাই না? আজকের ডেটে আমরাও বাংলায় এখনো পর্যন্ত আমরা তার নাম জপ করে থাকি। বাকি তো আমরা তো ইনফরমেশন দিয়ে দিলাম, তো অপশন বি হবে এটা রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, কর্ণাটকী ঘরানা বা কর্ণাটকের যে সন্ত ঘরানা, যেটা কোন মারাঠা সন্তকে কর্ণাটকী সঙ্গীতের জনক বলে মনে করা হয়? অপশন কি রয়েছে? নামদেব, তুকারাম, পুরন্দর দাস না একনাথ। তো 7 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে সেটা হবে আমাদের পুরন্দর দাস। পুরন্দর দাস ইনি একজন মারাঠা সন্ত ছিলেন যিনি কর্ণাটক সঙ্গীতের জনক বলে তাকে মনে করা হয়। তার রাইট অ্যান্সার কি হবে? অপশন সি। অপশন সি হবে আমার এটা সঠিক উত্তর। ক্লিয়ার? ওকে, নেক্সট কোশ্চেন এগিয়ে যাচ্ছি আমরা। 8 নম্বর প্রশ্ন, চৈতন্য চরিতামৃত গ্রন্থের রচয়িতাকে? চৈতন্য চরিতামৃত গ্রন্থের রচয়িতা আমাদের অপশন কি কি রয়েছে? বৃন্দাবন দাস, চণ্ডীদাস, পুরদাস কবিরাজ না মালাধর বসু। আচ্ছা, মালাধর বসুর একটা কিন্তু গ্রন্থ খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো শ্রী কৃষ্ণ বিজয় কাব্য। শ্রীকৃষ্ণ বিজয় কাব্য কিন্তু এটা ভেরি ইম্পর্টেন্ট। এটার রচয়িতা কে ছিলেন? আমাদের মালাধর বসু। ঠিক আছে, এবারেও চৈতন্য চরমামৃত যে গ্রন্থটি তার যে রচয়িতা সেটা হলো, এটা আমার পুরদাস কবিরাজ, আমার এটা না সুরদাস কবিরাজ মনে হচ্ছে, এটা না, এটা ভুল আছে, এটা পুরদাস, এটা সুরদাস হবে। হ্যাঁ, সুরদাস কবিরাজ। তো অপশন সি হবে আমার এটা রাইট অ্যান্সার। এটা কারেকশন করে নেবে স্টুডেন্টস, সুরদাস কবিরাজ হবে এটা সঠিক উত্তর। তাহলে চৈতন্য চৈতন্য চরিতামৃত, এটা উচ্চারণটা একটু চচ হয়ে গেল। আচ্ছা, চৈতন্য চরিতামৃত যে গ্রন্থ তার রচয়িতাকে আমাদের সুরদাস কবিরাজ। ওকে, অপশন সি এটা রাইট অ্যান্সার। 9 নম্বর প্রশ্নটা কি দিয়েছে? জগৎগুরু মহাপ্রভু নামে কে পরিচিত? এটা মনে হয় আমরা প্রত্যেকেই এর উত্তরটা আমরা জানি। শঙ্করদেব বা মাধবাচার্য, রামানুজ না আমাদের হচ্ছে বল্লভাচার্য। তো যে রাইট অ্যান্সার হবে জগৎগুরু মহাপ্রভু, রাইট অ্যান্সার হচ্ছে আমাদের বল্লভাচার্য। অপশন ডি হলো আমার এখানকার রাইট অ্যান্সার। এই বাদে এখান থেকে আর কোনো আলোচনা নেই, বাকি সবগুলো আমি এখানকার আলোচনা করেই দিয়েছি। 11 নম্বর প্রশ্নটা কি রয়েছে? সুরদাস সম্পর্কে। সুরদাসের গুরু কে ছিলেন? অন্ধকবি যে ছিলেন সুরদাস, কবির রামানন্দ, মাধবাচার্য না বল্লভাচার্য। তো আমাদের 10 নম্বর যে প্রশ্নটা রয়েছে, 10 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে বল্লভাচার্য, অর্থাৎ অপশন ডি হবে রাইট অ্যান্সার। কবির কিন্তু কবিরের যে দোহা এটা কিন্তু বিখ্যাত এবং প্রচুর মানে খুবই পরীক্ষায় আসে। ছোট ছোট ছন্দ যেগুলো আমাদের কবির লিখতো, যে সকল গীতি কথাগুলো বা ছোট ছোট ছন্দগুলো, সেগুলো কি নামে পরিচিত ছিল? সেগুলো আমাদের দোহা নামে পরিচিত ছিল কবির সম্পর্কে দিয়ে। এবং তিনি একটা বিখ্যাত উক্তি বলেছিলেন, রাম ও রহিম দুই এক, মানে দুজনেই এক, রাম ও রহিম দুই এক। এই যে বাণীটা দিয়েছিল সেটা দিয়েছিল আমাদের বিখ্যাত সন্ত কবির। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন কি আছে? 11 নম্বর প্রশ্ন, শিখ শব্দের অর্থ কি? আমরা কালকে এটা নিয়ে আলোচনা অলরেডি করে দিয়েছিলাম। শিক্ষা, শিষ্য, বিশ্বাস না সত্য। তো আমাদের 11 নম্বর যে প্রশ্নটা রয়েছে, শিখ কথার অর্থ হচ্ছে আমাদের শিষ্য, অপশন বি। এই শিখটাই হচ্ছে একমাত্র মানে জাতি যেখানে মানে শাস্ত্র এবং অস্ত্র, যদি বলি শাস্ত্র এবং অস্ত্র, ধর্ম ঠিক বলবো না, বলবো শাস্ত্র,
শাস্ত্র এবং অস্ত্র এই দুটাকে কিন্তু সমান প্রাধান্য দিয়েছে। এবং সেখানে কিন্তু শিখ ধর্মে 5টা ক পরিধানের কথা বলা হয়েছিল, কেশ, কৃপান, কাড়া, ঠিক আছে। তো এই যে মানে একমাত্র ধর্ম যেখানে আমাদের এই অস্ত্রেরও ভূমিকা আমরা দেখতে পাই সেটা কিন্তু শিখ ধর্ম, যেটা শুরু করেছিলেন কি আমাদের গুরু নানক, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন কি আছে, শুদ্ধ অদ্বৈতবাদের প্রবক্তা কে ছিলেন? রামানুজ, রামানন্দ, মাধবাচার্য না আমাদের বল্লভাচার্য? তো 12 নম্বর যে প্রশ্ন, শুদ্ধ অদ্বৈতবাদের প্রবক্তা যিনি ছিলেন সেটা ছিল অপশন ডি, বল্লভাচার্য। অর্থাৎ অপশন ডি হবে মানে এখানকার সঠিক উত্তর। ক্লিয়ার? পরবর্তী 13 নম্বর প্রশ্ন কি রয়েছে, বলা হয়েছে অদ্বৈতবাদের প্রবক্তা কে? অদ্বৈতবাদ একই প্রশ্ন আমার চলে আসলো, রামানুজ, শঙ্করাচার্য, মাধবাচার্য না বল্লভাচার্য? তো 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অদ্বৈতবাদের যদি প্রবক্তা বলা হয় সেটা হবে আমার অপশন বি, শঙ্করাচার্য। দেখো ছোট ছোট কিন্তু তফাৎগুলো রয়েছে, ছোট ছোট তফাৎগুলো আমাদের ধরতে হবে, নাহলে কিন্তু অঙ্ক আমরা মানে এই প্রশ্নগুলো আমরা কিন্তু ঠিকঠাক অ্যান্সার করতে পারবো না। হ্যাঁ, তো আমাদের অদ্বৈতবাদের যদি প্রবক্তা বলা হয় সেটা হবে আমার অপশন বি, শঙ্করাচার্য। নেক্সট আমাদের পরবর্তী প্রশ্ন কি রয়েছে 14 নম্বরে একবার দেখে নিই। নিজামুদ্দিন আউলিয়ার গুরু কে ছিলেন? এটা একটা দারুণ এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা নিয়ে আমরা কিন্তু কালকে আলোচনা করে দিয়েছিলাম। নিজামুদ্দিন আউলিয়ার গুরু কে ছিলেন? মঈনুদ্দিন চিশতি, বাবা ফরিদ, নাসিরুদ্দিন চিরাগ, না এটা চিরাগ হবে, নাসিরুদ্দিন চিরাগ না আমাদের সেলিম চিশতি? তো নিজামুদ্দিন আউলিয়ার যদি গুরু বলা হয় সেটা ছিল আমাদের বাবা ফরিদ। অর্থাৎ অপশন বি হবে আমার হ্যান্ডকার সঠিক উত্তর। ঠিক আছে, এটা কিন্তু আমাদের খুবই খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠিক আছে, আর আমরা নিজামুদ্দিন আউলিয়া সম্পর্কে আমরা অলরেডি মঈনুদ্দিন চিশতি, সেলিম চিশতি সবার সম্পর্কে একটা আলোচনা করে দিয়েছিলাম। ভক্তি আন্দোলনের সূচনা কে করেছিল? তোমরা খুব ভালো করেই জানো উত্তর ভারতে কিন্তু সুফি আন্দোলনের সূচনা হয়, আর ভক্তি আন্দোলনের যে সূচনা হয়েছিল সেটা হয়েছিল মেনলি কোথা থেকে? আমাদের তামিলনাড়ু থেকে, যেটা ছিল আমাদের দক্ষিণ ভারতে। তো দক্ষিণ ভারত থেকে কিন্তু সূচনা হয়, যেটা করেছিল শঙ্করাচার্য, রামানুজ, মাধবাচার্য না রঘুনন্দন? তো আমাদের 15 নম্বর যে প্রশ্ন রয়েছে তার সঠিক উত্তর আমাদের কি হবে? সেটা হবে অপশন এ, শঙ্করাচার্য। দক্ষিণ ভারত থেকে যেটা আমাদের সূচনা হয়েছিল। তো অপশন এ, শঙ্করাচার্য হবে আমাদের এখানকার রাইট অ্যান্সার। 16 নম্বর প্রশ্ন, আমির খসরু কার শিষ্য ছিলেন? কেবলই আমরা এটা আলোচনা করে দিলাম, মঈনুদ্দিন চিশতি, নিজামুদ্দিন আউলিয়া, সেলিম চিশতি না বাবা ফরিদ? তো আমাদের 16 নম্বর যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে আমাদের সঠিক উত্তর যেটা হবে, আমির খসরু যিনি ছিলেন তিনি ছিলেন নিজামুদ্দিন আউলিয়া, তিনি শিষ্য। অর্থাৎ আমাদের এখানে অপশন বি হবে আমার এখানকার রাইট অ্যান্সার। আমরা সেলিম চিশতি, বাবা ফরিদ এবং মঈনুদ্দিন চিশতি সম্পর্কে আলোচনা করে দিয়েছি, এবং আমরা এটাও আলোচনা করে দিয়েছি আমির খসরু সম্পর্কে, যে আমির খসরু কোন বংশের ছিলেন। আমরা একটু আগেই বললাম খলজি বংশের তিনি ছিলেন আমির খসরু। ঠিক আছে, এবারেও তিনি কি আচ্ছা এবারেও তিনি কি ছিলেন? আমাদের তুগলকাবাদ যে গ্রন্থটা সেটা তিনি রচনা করেছিলেন। ঠিক আছে, নিজামুদ্দিন আউলিয়া। বাস এই তো। আর এখান থেকে আচ্ছা আর একটা কথা বলেও দিই, মনেও পড়লো, হিন্দুস্তানের তোতা পাখি কাকে বলা হয়? সেটা বলা হয় আমাদের আমির খসরুকে। হিন্দুস্তানের তোতা পাখি কাকে বলা হয়? সেটা হলো আমাদের আমির খসরুকে বলা হয়ে থাকে। এবং বিভিন্ন ঘরানা বা সেতার তার জনক হচ্ছে আমাদের আমির খসরু। গীত গোবিন্দ কার রচয়িতা? গীত গোবিন্দ কে রচনা করেছে? এটা আমাদের ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। জয়চন্দ্র, জয়দেব, জয় সিংহ না জয়ন্ত? তো আমাদের যে 17 নম্বর প্রশ্নটা রয়েছে, 17 নম্বর প্রশ্নের যে সঠিক উত্তর তোমরা প্রত্যেকেই জানো, এটা এর আগের দিন আমরা আলোচনা করে দিয়েছি। আমাদের মনে হচ্ছে এখানে স্টুডেন্টস উত্তরটা একটু গন্ডগোল রয়েছে। গীত গোবিন্দের যে রচয়িতা, আচ্ছা গীত গোবিন্দম না, এটা তো তোমার এখানে জয়চন্দ্র দেওয়া, জয়চন্দ্র তো হবে না, এটা তোমাদের আচ্ছা তোমাদের হচ্ছে গীত গোবিন্দ রচনা করেছিল জয়দেব, যে ছিল লক্ষণ সেনের সভাকবি, আর প্রবন্ধ হচ্ছে ধৈ। আমাদের এখানে উত্তরটা একটু ভুল দেওয়া ছিল, তোমরা পিডিএফ এ হয়তো উত্তরটা একটু ভুল পাবে। হ্যাঁ, তোমাদের এখানে উত্তরটা জয়চন্দ্র দেওয়া আছে, এটা হবে না। এটার যে সঠিক উত্তর হবে সেটা হবে আমাদের জয়দেব। জয়দেব এবং ধৈ এরা ছিল হচ্ছে সেন বংশের রাজা লক্ষণ সেনের সভাকবি। ঠিক আছে, এবং গীত গোবিন্দ যে গ্রন্থটা এর রচয়িতা হচ্ছে জয়দেব, এটা 100% আমি শিওর। ঠিক আছে, তো তোমরা পিডিএফ এ যেটা পাবে সেটা জয়চন্দ্র পাবে, যেটা হয়তো আমাদের যাবে, তোমরা একটু কারেকশন করে নেবে, সেখানে নোট ডাউন করবে, তখন এটা কিন্তু উত্তর করে নেবে জয়দেব। লক্ষণ সেনের আরেকজন সভাকবি ছিল, তার নাম হচ্ছে ধৈ, যে আরেকটি গ্রন্থ লিখেছিল সেই গ্রন্থের নাম হচ্ছে পবনদূত।
প্রবন্ধ গ্রন্থটা লিখেছে হচ্ছে ধৈ, সেটাও কিন্তু লক্ষণ সেনের সভাকবি, সেন বংশের শেষ রাজা। ওকে, পরবর্তী অংশ প্রশ্নে এগিয়ে যাচ্ছি। কবির কার শিষ্য ছিলেন? ওকে, সেটা হলো আমাদের গুরু নানক, রামানুজ, শঙ্করাচার্য না রামানন্দ। তো আমাদের 18 নম্বর যে প্রশ্নটা আছে, 18 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো রামানুজ। কবির কার শিষ্য ছিল? সেটা হবে অপশন বি, রামানুজের শিষ্য ছিল। ঠিক আছে, আর নানক সম্পর্কে আমরা অলরেডি বলেও দিলাম, কবির সম্পর্কে কিন্তু আমরা অলরেডি ডিসকাস করেও দিয়েছি। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে এগিয়ে যাচ্ছি। বল্লভাচার্য কোন দার্শনিক তত্ত্বের সৃষ্টি করেছিলেন? এটা আরআরবি রেলওয়ে গ্রুপ ডি 2009 এর এক্সামের প্রশ্ন। মহারাষ্ট্র ধর্ম, শুদ্ধ দ্বৈতবাদ, অনেকাণ্ডবাদ না বৈশিষ্ট্যবাদ? তো তোমাদের 19 নম্বর যে প্রশ্ন রয়েছে সেটা আমাদের সঠিক উত্তর হবে শুদ্ধবাদ, অর্থাৎ অপশন বি হবে আমার এখানকার রাইট অ্যান্সার। বল্লভাচার্য কোন দার্শনিক তত্ত্বের তালে তিনি সৃষ্টি করেছিলেন? সেটা করেছিলেন শুদ্ধবাদের তিনি সৃষ্টিকর্তা ছিলেন, অর্থাৎ অপশন বি হবে আমার এখানকার রাইট অ্যান্সার। ঠিক আছে, এগুলো এক কথায় প্রশ্নগুলোই তোমাদের গুরুত্বপূর্ণ। সঙ্গে রিলেটেড যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো বিশেষ কোনো ডেসক্রিপটিভশনের তোমাদের খুব একটা প্রয়োজন নেই। পরবর্তী প্রশ্ন, কার দর্শন অদ্বৈতবাদ নামে পরিচিত? একই প্রশ্ন স্টুডেন্টস বারবার ঘুরিয়েই আসছে। তো আমাদের কি শঙ্করাচার্য, রামানুজাচার্য, নাগার্জুন, বসুমিত্র? তো রাইট অ্যান্সার আমাদের হবে অপশন এ, শঙ্করাচার্য। আমরা অলরেডি এই প্রশ্ন নিয়ে ডিসকাস করে দিয়েছি। ওকে, 21 নম্বর প্রশ্ন, ভক্তি আন্দোলন কে আরম্ভ করেছিলেন? এটাও আমরা কিন্তু অলরেডি মনে ডিসকাস করে দিয়েছিলাম। ভক্তিবাদকে কে মানে শুরু করেছিলেন? আলওয়ারি সন্ন্যাসী, সুফি সন্ন্যাসী, তোমাদের সুরদাস না তুলসীদাস? তো এর যে রাইট অ্যান্সার হবে সেটা করেছিল আলওয়ার সন্ন্যাসীরা। আলওয়ার সন্ন্যাসীরা কিন্তু ভক্তিবাদকে শুরু করেছিলেন। এখান থেকেও বেশি ইম্পর্টেন্ট এখানে যেটা রয়েছে না, তুলসীদাস। তুলসীদাসের যে একটা গ্রন্থ তার নাম হচ্ছে রামচরিত মানস, এটা কিন্তু তোমাদের আরো বেশি গুরুত্বপূর্ণ। রামচরিত মানস যে গ্রন্থ, এর রচয়িতা হলো তুলসীদাস, এটা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এটা। আর যদি শুধু রামচরিত বলা হয়, রামচরিত গ্রন্থের রচয়িতাকে শুধু রামচরিত, সেই গ্রন্থের রচয়িতা হলো সন্ধ্যাকর নন্দী। সন্ধ্যাকর নন্দী হচ্ছে আমাদের রামচরিতের রচয়িতা, আর রামচরিত মানস বললে তুলসীদাস হবে এটা রাইট অ্যান্সার। ঠিক আছে, 22 নম্বর প্রশ্নটা কি রয়েছে আমাদের দেখে নেওয়া যাক এক নজরে। নিচের কোনটি সঠিক? অদ্বৈতবাদ রামানুজ আচার্য, বৈশিষ্ট্যবাদ শঙ্করাচার্য, দ্বৈতবাদ মহাদেব আচার্য না দৈব বৈতবাদ বল্লভাচার্য? তো তোমাদের 22 নম্বর যে প্রশ্ন তার সঠিক উত্তর দ্বৈতবাদ যেটা হবে সেটা হলো আমাদের অপশন সি, মহাদেব আচার্য। এটাই হলো আমাদের এখানকার একমাত্র সঠিক। ঠিক আছে, বাকি যেগুলো রয়েছে বৈশিষ্ট্যবাদ তোমাদের তো রামানুজন, অদ্বৈতবাদ তোমাদের শঙ্করাচার্য, এখানে উল্টাপাল্টা করে দেওয়া আছে, কিন্তু দ্বৈতবাদ যদি শুধুমাত্র বলা হয় সেটা হলো মহাদেব আচার্য হবে আমার এখানকার রাইট অ্যান্সার। ঠিক আছে, পরবর্তী 23 নম্বর প্রশ্নটা কি রয়েছে? কোন হিন্দু সন্ন্যাসী হিন্দু এবং মুসলিম উভয় ধর্মেরই শিষ্য ছিলেন? শ্রী চৈতন্যদেব, রামানুজ, রবিদাস এবং নামদেব? তো তোমাদের 23 নম্বর যে প্রশ্ন রয়েছে তার সঠিক উত্তর হবে শ্রী চৈতন্য। শ্রী চৈতন্যদেব তিনি ছিলেন কোন হিন্দু সন্ন্যাসী? তো আমাদের চৈতন্যদেব ছিলেন হিন্দু এবং মুসলিম উভয় ধর্মেরই তিনি কিন্তু শিষ্য ছিলেন, অর্থাৎ অপশন এ হবে আমার এখানকার রাইট অ্যান্সার। ওকে, পরবর্তী প্রশ্ন বা 24 নম্বর প্রশ্ন আমাদের কি রয়েছে এক নজরে দেখে নাও। বলেছে কোন ভক্তি সন্ন্যাসী তার মতবাদ সারা দেশে ছড়ানোর জন্য হিন্দি ভাষার ব্যবহার করেছিলেন? হিন্দি ভাষায় তিনি তার সম্পূর্ণ ইয়েটা চলেছে দাহ, কবির, রামানন্দ না তুলসীদাস? তো আমাদের 24 নম্বর যে প্রশ্ন রয়েছে, 24 নম্বর প্রশ্নের সঠিক উত্তর সেটা হলো অপশন সি, রামানন্দ। রামানন্দ বা ভক্তি সন্ন্যাসীর যে মতবাদটা সেটা ছড়ানোর জন্য তিনি কিন্তু হিন্দি ভাষার সম্পূর্ণ ব্যবহার করেছিলেন। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, সুফি শব্দের উৎপত্তি, ভেরি 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 ইম্পর্টেন্ট। সুফি শব্দের মানে যে উৎপত্তি সেটা আমাদের কোথা থেকে এসছে? ঠিক আছে, কবিতা থেকে, জামা কাপড় থেকে, শব্দ থেকে না নাম থেকে? তো যদি বলা হয় একটা কিন্তু নাম থেকে এটার উৎপত্তি হয়েছে, কি নাম? সাফা। সাফা একটা অ্যারাবিক ওয়ার্ড। ঠিক আছে, এই যে নাম, এখান থেকে আমাদের সুফি কথাটার কিন্তু উৎপত্তি হয়েছে, অর্থাৎ অপশন ডি হলো রাইট অ্যান্সার। যদি বলতো সুফি কথার অর্থ কি, তার একটা উদাহরণ কিন্তু জামা কাপড় কম বেশি হলেও হতে পারতো, কারণ এর কথার মানে হচ্ছে উল, এর আক্ষরিক অর্থ হলো উল, সুফি কথার আক্ষরিক অর্থ হলো উল। ঠিক আছে, কিন্তু এটা উৎপত্তি হয়েছে আমাদের নাম থেকে, অর্থাৎ সাফা অ্যারাবিক ওয়ার্ড, এখান থেকে কিন্তু এটার উৎপত্তি হয়েছে। পরবর্তী প্রশ্ন 26 নম্বর প্রশ্ন কি রয়েছে? কে বলেছিলেন রাম রহিম একই ভগবানের দুই নাম? আমি অলরেডি কিন্তু সেটা আমি ডিসকাস করে দিয়েছিলাম। রামানন্দ, চৈতন্য, রামানুজ না কবি? ব্রাহ্মণ পরিবারে জন্ম, কিন্তু এক মুসলিম তাঁতি পরিবারে লালিত পালিত হওয়া
একজন সুফিসান, তার নাম হচ্ছে কবির, তিনি এই বিখ্যাত ওয়ার্ডটা বলেছিলেন, রাম এবং রহিম দুই মানে একই ভগবানের দুই নাম, অর্থাৎ অপশন এ হলো আমার এখানকার রাইট অ্যান্সার। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে গিয়ে যাচ্ছি। পরবর্তী প্রশ্ন আমাদের কি আছে এক নজরে দেখে নাও। কি বলেছে, কোন অন্ধ কবি কৃষ্ণের পূজা করত এবং কৃষ্ণের ভক্তি চারদিকে ছড়িয়ে দিয়েছিল? তো অন্ধ কবি বলতে কিন্তু স্টুডেন্টস একটাই রয়েছে, কে রয়েছে? কবির সুরদাস বিহারী না লক্ষণ। তো অপশন বি সুরদাস হবে আমার হ্যান্ডকার রাইট অ্যান্সার। তো এক কথায় উত্তর। ঠিক আছে, তিনি কৃষ্ণের একজন উপাসক ছিলেন। পরবর্তী প্রশ্ন, কোন ভক্তি সন্ন্যাসী সংস্কৃত শ্লোকে বেদান্ত সূত্র রচনা করেছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বেদান্ত সূত্র কে রচনা করেছিল? রামানন্দ, তুলসীদাস, লালেশ্বরী না বল্লভাচার্য? তো আমাদের 28 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে বেদান্ত সূত্র রচনা কে করেছিল? সেটা করেছিল আমাদের বল্লভাচার্য। ঠিক আছে, বেদান্ত সূত্র রচয়িতা হলো আমাদের বল্লভাচার্য। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। 29 নম্বর প্রশ্ন কি রয়েছে, হযরত নিজামুদ্দিন আউলিয়ার দরগা কোথায় স্থাপিত করা হয়েছিল? হযরত নিজামুদ্দিন আউলিয়ার দরগা কিন্তু আজও আমাদের বিশ্ববিখ্যাত। সেটা কোথায় রয়েছে? আলিগড়, রুড়কি, দিল্লি না আজমির? তো রাইট অ্যান্সার হবে আমাদের দিল্লি। আমাদের অ্যাকচুয়ালি এটা পুরনো দিল্লিতে অবস্থিত। হ্যাঁ স্টুডেন্টস, পুরনো দিল্লিতে আজকের ডেটেও হযরত নিজামুদ্দিন আউলিয়ার দরগা রয়েছে। মনে করা হয় এখানে যা চাওয়া হয় তাই পাওয়া হয়। বজরঙ্গি ভাইজান বইটাতে কিন্তু এইখানকার উল্লেখটা আমরা পেয়েছি। পরবর্তী প্রশ্ন 30 নম্বর প্রশ্ন, আজমিরের কোন সুফি সন্ন্যাসীর দরগা রয়েছে? খাজা নিজামুদ্দিন চিস্তি, তোমাদের খাজা মঈনুদ্দিন চিস্তি, খাজা সেলিম চিস্তি না খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি? তো রাইট অ্যান্সার হবে খাজা সেলিম চিস্তি, যার উপাসক ছিলেন বা যার অনুগামী ছিলেন সম্রাট আকবর। তার যে দরগা রয়েছে সেটার বর্তমানে আজমিরে রয়েছে। ওকে, তো অপশন সি হবে আমার এখানকার রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, ভারতে কার দ্বারা চিস্তিয়া সুফি শাসন প্রবর্তিত হয়েছিল? খাজা বদরুদ্দিন, খাজা মঈনুদ্দিন, শেখ আহমেদ সিরিন্দি না শেখ বাহাউদ্দিন জাকারিয়া? তো আমাদের 31 নম্বর যে প্রশ্ন, 31 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে যে আমাদের চিস্তিয়া সুফি শাসন যেটা শুরু হয়েছিল সেটা আমাদের হয়েছিল অপশন বি খাজা মঈনুদ্দিন চিস্তির হাত ধরে চিস্তিয়া সুফি শাসন কিন্তু আমাদের প্রবর্তিত হয়েছিল। অর্থাৎ এই প্রশ্নের যে রাইট অ্যান্সার হবে সেটা হবে আমাদের অপশন বি হবে এখানকার সঠিক উত্তর। ওকে, পরবর্তী প্রশ্নে গিয়ে যাচ্ছি। 32 নম্বর প্রশ্ন আমাদের কি রয়েছে দেখে নাও। বলেছে শেখ নিজামুদ্দিন আউলিয়া কার শিষ্য ছিলেন? আমরা অলরেডি এটা দেখে নিয়েছি। শেখ আইলুদ্দিন সাবির, খাজা মঈনুদ্দিন চিস্তি, বাবা ফরিদ না শেখ আহমেদ ফিরিন্দি? তো 32 নম্বর প্রশ্নের এটা রিপিট কোশ্চেন, এটা বাবা ফরিদ ছিল আমাদের শেখ নিজামুদ্দিন আউলিয়ার শিষ্য। বাবা ফরিদের শিষ্য ছিল শেখ নিজামুদ্দিন আউলিয়া। এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা অলরেডি দুবার আমার ডিসকাস হয়ে গেল। পরবর্তী প্রশ্ন, সন্ত কবিরের গুরু কে ছিল? আমার মনে হচ্ছে এটাও আমার একটা রিপিটি কোশ্চেন। সন্ত কবিরের গুরু কে ছিল? রামানন্দ, শঙ্করাচার্য না চৈতন্য? তো অপশন বি রামানন্দ হচ্ছে আমার এখানকার রাইট অ্যান্সার। অ্যাকচুয়ালি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো স্টুডেন্টস কালেক্ট করতে করতে দেখতে পাওয়া গেছে যে একই প্রশ্ন 2-3 বার কালেক্ট হয়ে গেছে। তো এখানে অসুবিধার কোনো ব্যাপার নেই। পরবর্তী প্রশ্ন, খালসা পান্থের প্রতিষ্ঠা কে করেছিল? তো খালসা পান্থ অ্যাকচুয়ালি শিখ পান্থ। হ্যাঁ, শিখ পান্থ। গুরু নানক, রঞ্জিত সিং, গুরু তেগ বাহাদুর না গুরু গোবিন্দ সিং? তো 34 নম্বর প্রশ্নের সঠিক উত্তর সেটা হবে গুরু গোবিন্দ সিং। দশম শিখ গুরু গোবিন্দ সিং খালসা পান্থের প্রতিষ্ঠাতা। আচ্ছা, গুরু নানক কে ছিল? শিখ, মানে যে শিখ ধর্ম সেটা কিন্তু শুরু হয়েছিল আমাদের গুরু নানকের হাত ধরে। এবং গুরু বাহাদুর কে ছিল? 13তম শিখ গুরু ছিল। সরি 13 না, নবম শিখ গুরু ছিল, যাকে কে হত্যা করেছিল? ঔরঙ্গজেব। যে হাতির পায়ে পিষিয়ে কিন্তু গুরু তেগ বাহাদুরকে হত্যা করিয়েছিলেন। ঠিক আছে, আচ্ছা তাহলে খালসা পান্থের প্রতিষ্ঠাতা কে আমাদের? গুরু গোবিন্দ সিং। প্রথম শুরু কে করেছিল খালসা পান্থ, মানে শিখ ধর্মের প্রতিষ্ঠাতা কে ছিল? গুরু নানক। এবং তেগ বাহাদুর সম্পর্কে যেটা পরীক্ষায় খুবই ইম্পর্টেন্ট, একে কে হত্যা করেছিল? মুঘল সম্রাট ঔরঙ্গজেব হাতির পায়ে পিষিয়ে কিন্তু তাকে হত্যা করিয়েছিলেন। পরবর্তী প্রশ্ন 35 নম্বর প্রশ্ন, গুরু গোবিন্দ সিং কে ছিলেন? দশম এবং শেষ শিখ গুরু, খালসা পান্থের প্রতিষ্ঠাতা, দশম গ্রন্থের লেখক না সবকটি সত্য? তো এটা যে সঠিক উত্তর হবে গুরু গোবিন্দ সিং সহ এখানে যে সম্পূর্ণ ইনফরমেশন রয়েছে এটা সবগুলোই সত্য। দশম শিখ গুরু শেষ শিখ গুরু, খালসা পান্থের প্রতিষ্ঠাতা কেবলই জানলাম। এবং দশম গ্রন্থ যেটা ছিল শিখ গ্রন্থ, একটি এটা ছিল আমাদের একটা শিখ গ্রন্থ। এই শিখ গ্রন্থের রচয়িতা আমাদের হলেন
গুরু গোবিন্দ সিং, যেখানে তিনি শিখদের ধর্মাবলী, কিভাবে জীবনযাত্রা করা উচিত, কিভাবে মানে ধর্ম, শাস্ত্র, অস্ত্র, সমস্ত কিছুর বিষয়গুলো, সম্পূর্ণ বিষয়গুলো এই ধর্মে আমার মানে এই গ্রন্থে আমাদের উল্লেখিত রয়েছে। ওকে, এবং তোমাদের আজকে যে লাস্ট কোশ্চেন কি রয়েছে, ভক্তি আন্দোলনের সূচনা কে করেছিলেন? অলরেডি ডিসকাসড কোশ্চেন আমাদের এটা। রামানন্দ, রামানুজ, নানক না কবি? তো আমাদের রাইট অ্যান্সার কোনটা হবে? অপশন বি, রামানুজ হচ্ছে এটা রাইট অ্যান্সার। ঠিক আছে, তো মোটামুটি ইম্পর্টেন্ট চ্যাপ্টার যেটা ছিল আমাদের আজকে এটা কিন্তু আমাদের এটা মোটামুটি করে কমপ্লিট করে দেওয়া হলো। ঠিক আছে, এটা যে আমি বলবো যে খুব হাই লেভেল ইম্পর্টেন্ট তা না, কিছু কিছু পার্ট আমাদের ইম্পর্টেন্ট রয়েছে, যেটুকু ইম্পর্টেন্ট প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সম্পূর্ণ আমি এখানে টেনে দিলাম। তো এই সপ্তাহের মতো আমাদের জিকের ক্লাসটা কমপ্লিট হয়ে গেল। সামনের সপ্তাহে নতুন আমরা যে চ্যাপ্টার নিয়ে আলোচনা করবো সেটা আরো বেশি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে। তো স্টুডেন্টস কাইন্ডলি অবশ্যই শুরু থেকে শেষ অবধি যুক্ত থাকো, যাতে করে ক্লাসেস গুলো রেগুলার বেসিসে করতে হয়। অনেকে দেখতে পাচ্ছি কি মক টেস্টের প্রতি বেশি আগ্রহী হচ্ছে, মানে মক টেস্ট যেদিন ক্লাস হচ্ছে প্রচুর ভিউ, মক টেস্ট হচ্ছে না, ভিউজ নেই। বাবা, কোনো কিছুতে শর্টকাট হয় না। হ্যাঁ, প্রিপারেশনটা যদি ঠিকঠাক নিতে পারো তবেই কি স্কোর 90 হবে। যদি প্রিপারেশন ঠিকঠাক না হয় তাহলে কিন্তু স্কোর ওই 50 পার হবে না। ঠিক আছে, তো প্রত্যেকটা সিস্টেমেটিক্যালি করো, যেভাবে বলছি সেভাবে কন্টিনিউ করো, দেখবে পরীক্ষার আগে একটা নোট খাতা তৈরি হয়ে যাবে, ওটা একটা বইয়েরও আকার ধারণ করে নিতে পারে। সেইটা খালি আরেকবার দুবার রিভাইজ দিয়ে খালি পরীক্ষার হলে চলে যাবে, আনকমনের কোনো জায়গায় থাকবে না। ঠিক আছে, তো আমি এইভাবে এখন ক্লাস করাচ্ছি, অঙ্কের ক্লাস করাচ্ছি, জাকির স্যার যেভাবে ইংলিশ করাচ্ছেন কন্টিনিউ করে যাও। রিজনিং নিয়ে বেশি টেনশন নিতে হবে না, সামান্য কয়েকটা চ্যাপ্টার আছে, কয়েকদিন ধরলেই ওটা এমনিও কমপ্লিট হয়ে যাবে, ওটা আরামসে কমপ্লিট করে দেওয়া হবে। ঠিক আছে, তো যেভাবে আমি কমপ্লিট করাচ্ছি কাইন্ডলি স্টুডেন্টস এভাবে কমপ্লিট করে যাও। আশা করি তোমাদের কিন্তু A to Z যা যাবতীয় ফ্যাসিলিটিস কোনো কিছু বাদ দিচ্ছে না, সবকিছুর মধ্যে তোমার প্রিপারেশনটা বেস্ট প্রিপারেশন পেয়ে যাবে। কোনো মন্তব্য থাকলে কমেন্ট সেকশন অলওয়েজ ওপেন, কাইন্ডলি সেখানে জানাবে। যদি কিছু রেকটিফিকেশনের দরকার পড়ে সেটাও আমি করিয়ে দেবো। ওকে, তো আজকের মতো ক্লাসটা এতটাই। ভালোভাবে থাকো, সুস্থ থাকো, সারাদিনটা তোমাদের ভালো যায়। ধন্যবাদ।